শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা। তিতুমির শিক্ষার্থীদের প্রতিশ্রুতি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। ট্রেন চলাচল শুরু। এবার হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রকাশ্যে লন্ডনে আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য দিতে দেখা গেছে। বিতরণ করেন লিফলেটও। এবং শুল্ক হার কমানোয় এবার খেজুর আমদানিতে রেকর্ড। নামতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে ৫ কেজির প্যাকেটে কমল ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। ভোরের সময় সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। আগামী ৭ দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ৭ দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন প্রত্যাহারে ৬ ঘন্টারও বেশি সময় পর মহাখালী অভিমুখী রেল ও বাস চলাচল স্বাভাবিক হয়। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসেবে মহাখালী রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩:৩০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হয়ে ৩:৪০ দিকে মহাখালী রেলপথ অবরোধ করেন। অবরোধের কারণে উত্তর ও পশ্চিমবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ৬ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রেলগেট অভিমুখী সড়কপথও। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবি আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন আকারে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। আমাদের মূল দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। বাড়ি গাড়ি চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবি যেটা ১৯৯৭ সাল থেকে চলে আসছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে রাত ৯টার দিকে ঘটনাস্থলে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, ৭ দিনের মধ্যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে এই ব্যাপারে একটা কমপ্লিট পরিষ্কার অগ্রগতি আমরা তিতুমির কলেজকে জানাবো ইনশাল্লাহ। অতি দ্রুত একটা প্রস্তাবনা তৈরি করে যাতে বাস্তবায়নযোগ্য হয় সেটি আমরা করে ফেলব। শিক্ষা মন্ত্রণালয়ের এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলেও ৭ দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আবারও রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি আদায় না হলে আমরা কিন্তু আন্দোলনের পথ বন্ধ করব না। আমরা ফের ৭ দিন পরে আবার এখানে রেল অবরোধ করব। এদিকে অবরোধ প্রত্যাহারের পর রাত ১০টার দিকে রেল ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনে প্রকাশ্যে দেখা মিলেছে লন্ডনে। অংশ নিয়েছে আওয়ামী লীগের কর্মী সভায়। লন্ডনের রাস্তায় লিফলেট বিতরণ করতেও দেখা গেছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল প্রকাশ্যে লন্ডনে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা গেছে পতিত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে। কর্মী সভায় অতিথি সারিতে ছিলেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এর আগে গেল ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কর্মসূচি সভায় খালিদ মাহমুদ ছাড়া বাকি ৩ জনেই উপস্থিত ছিলেন দর্শক সারিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা। ১৬ ফেব্রুয়ারি লন্ডনের আলতাওয়ালি পার্কে সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ডার সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুরুতেই ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হওয়ার যে অভিযোগ তুলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তার বিস্তারিত তদন্ত করে দেখেছে সরকার, যেখানে একটিও সাম্প্রদায়িক সহিংসতা ছিল না। সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়নি, এগুলোকে জেনারেল ক্রাইম হিসেবেই দেখা হয়েছে। পাচারের অর্থ দিয়ে ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ এনে প্রেস সচিব বলেন, তাদের কোনো কর্মসূচি তো দূরের কথা, লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে। পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। লিফলেট বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আইন শৃঙ্খলা নিয়ে শফিকুল আলম জানান, সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন কমান্ড সেন্টার করতে বা কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেটার ফলে যেটা হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তো অনেকে দেখেন, যে সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, হয়রানি কমাতে সরাসরি থানায় না এসে অনলাইনেও মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা এফআইআর করতে চাচ্ছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তাহলে সেই ক্ষেত্রে রাজনৈতিক মামলা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ তুলেছেন বিএনপির আইনজীবী নেতারা। তারা বলছেন, ৬ মাসে একটি মামলাও প্রত্যাহার না হওয়া হতাশাজনক। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা নিয়েও সন্দেহ দলটির নেতাদের। অবিলম্বে ১.৫ লাখ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে ২০০৭ থেকে ২০২৪ এই সময়ে ১.৫ লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা ৫০,৩২,০০০-এরও বেশি। ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে, এটা আমরা প্রথম থেকে বলেছি। যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, সমর্থনে, অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের
সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছে না? আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে 25 জেলায় প্রায় 2500 মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন আটকে রাখার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা নিতে না পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধচারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করেছেন বিএনপি। এ সময় যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে। সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন, কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে। সৌদি আরবে ওমরা পালন করলেন বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তার সঙ্গে ছিলেন সৌদি আরব বিএনপির শাখার নেতাকর্মীরা। পবিত্র উমরা পালনের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন তিনি। প্রার্থনা করেন দেশের ও জাতির কল্যাণে। দীর্ঘ 17 বছর ধরে হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে কারাগারে বন্দী ছিলেন বাবর। মামলা থেকে মুক্তি পাওয়ার পর সপরিবারে পবিত্র উমরা পালনের জন্য মক্কায় যান তিনি। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সকালে দিনভর কর্মসূচিতে অংশ নিতে ফেনী যান তিনি। প্রথমে সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর উপহার দেন জামায়াতের আমির। এরপর সীমান্তে বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন তিনি। 2024 সালের আগস্টের বন্যায় মুহুরী নদী তীরের বল্লার মুখের বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, ফসল, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় পশুরামের ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার পরিদর্শনে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। নদীটির বাঁধ কেটে দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। এটা দুই দেশের সীমান্তে পড়েছে এবং ভাঙ্গা অংশটা নোম্যান্স ল্যান্ড পড়েছে ভারতের অংশে। তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে। সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পৌঁছতে হবে। সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। বিকেলে শহরের একটি মিলনায়তনে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। বলেন, চাঁদাবাজি সহ অপকর্ম অব্যাহত রাখলে এটা হবে 24-এর শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা। একজনের দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য থেকে মুক্ত করে আরেকজনের আমার হাতে দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য আমাদের হাতে তুলে দেবে, এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয়নি। সত্যিই যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন, প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে এই অপকর্ম ছেড়ে দিন। এই শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো দলের সম্পদ নয়। জুলাই বিপ্লবে ফেনীর 13টি শহীদ পরিবার ও আহত 347 জনের পরিবারকে সহায়তার 18,65,000 টাকা তুলে দেন জামায়াত আমির। এছাড়া ফুলগাজীতে শহীদ ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের
রাজৌরে পরিবারের চলছে মাতম। দালাল চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। প্রশাসন বলছে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ঘটল প্রাণহানি। সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। স্বজনরা জানান, দালালের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও চলে যান। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে। মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব এই রফিক দালালের কাছে। স্বপন নেছে 14 লাখ আর মনু দালাল নেছে 14 লাখ। দুজন লোক আমাকে বাড়ির ক্ষেত্রে উঠতে চাইছে, হেউডাই নেই পান্নায় বইয়া দালালে গুলি করে মার ঘেলাইছে। এই ঘটনায় মারা যান রাজৈরের আরও 8 যুবক। ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙা উপজেলার আলিপুরের রফিক দালাল। আমার ভাই নাজিবুল আমরা পাই, আমরা দেখতে পাই, এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। দালালের বিচার হওয়া উচিত। তাদের পাশে আমরা আছি, যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব। যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায়, আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্ধিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারৈ ও বৌলগ্রামের অনুপ সর্দার এবং নিপুণ কীর্তনিয়া রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শুল্ক হার কমানোর সুযোগে রেকর্ড আমদানির ফলে দেশের বাজারে অবশেষে খেজুরের দাম ধসে নামতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্যাকেটের দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। গত 1 বছর চট্টগ্রাম বন্দর দিয়ে 75,000 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় অন্তত 8000 মেট্রিক টন বেশি। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2024 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে 75,220 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। তার আগের বছর খেজুর আমদানি হয়েছিল 67,323 মেট্রিক টন। এমনকি জানুয়ারি মাসে 519 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এবার আগেভাগেই শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকার এই ক্ষেত্রে যথেষ্ট ট্যাক্স কমিয়েছেন এবং ট্যাক্স কমানোর ফলে এখানে যথেষ্ট আমদানি বেড়েছে। কোন রকম শ্রেণী বিভাগ ছাড়াই 2022-23 অর্থ বছর পর্যন্ত আমদানিকৃত খেজুরের উপর মাত্র 50 সেন্ট থেকে 2.50 মার্কিন ডলারে শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু 2023-24 অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়। তবে গত মাসেই আজোয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম এবং আম্বর খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75 মার্কিন ডলার, আলজেরিয়া, টিউনিশিয়ান খেজুরে 2.30 মার্কিন ডলার, ইরাকের খেজুরে 1 মার্কিন ডলার শুল্ক হার নির্ধারণ করে দেওয়া হয়। 200 টাকার মাল এখন 1800 টাকা চলেছে। এরকম সব মাল কমে গেছে। আমরা বেচাকেনা একটু কম, আরো আশা করি বেচাকেনা হবে। গত বছর আমরা 4000 টাকা কার্টন বিক্রি করছিলাম 3900, এবছর 3300-3400 টাকা বিক্রি করতেছি আমরা। এছাড়া প্যাকেটজাত খেজুরে $2.5, বস্তার শুকনো খেজুরে 2 মার্কিন ডলার এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়। গত এক সপ্তাহে 5 কেজির প্যাকেট খেজুরে প্রকারভেদে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। বর্তমানে মেটজুল 4100 টাকা, আজোয়া 4500 টাকা, সাফাবি 3200 টাকা এবং মরিয়ম 7700 টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যাক্স কমার কথা যতটুকু কমাইছে
ততটুক পরিপূর্ণ কমে না আর কি। খেজুরের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে, মানুষ কেনাকাটা করতে পারবে। সরকার খেজুর আমদানি শুল্ক কমালো, ট্যারিফ নিয়ে আপত্তি রয়ে গেছে ব্যবসায়ীদের। বিশেষ করে অতিরিক্ত ট্যারিফ নির্ধারণের কারণে খেজুরের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না বলে অভিযোগ তাদের। ওয়ার্ল্ড মার্কেটটা যাচাই করে খেজুরের ভ্যালুটা কিন্তু নির্ধারণ করা খুবই উচিত। এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে আসবে। যেভাবে ট্যাক্স কমাচ্ছে আরো কমানোর দরকার ছিল, এখন তো টোটালি ব্যবসা হচ্ছে না আমাদের। এতগুলি মাল আপনারা দেখেন, কোনো কাস্টমার না আমাদের। বাংলাদেশে বছরে অন্তত ৮০,০০০ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা ৪০ থেকে ৫০,০০০ মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে ক্রেতায় সরগরম হয়ে উঠবে এই খেজুরের বাজার। আর ক্রেতারাও আশা করছেন এর মাঝে খেজুরের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। প্রতিষ্ঠানটি বলছে ট্রাম্পের এই পদক্ষেপ বেশি দিন স্থায়ী হবে না। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। মার্কিন নির্বাচনের প্রচারণাকাল থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই অনুযায়ী ৪ ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০% এবং কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ২৫% শুল্ক আরোপ করা হচ্ছে। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানির ওপর আরোপ করা হচ্ছে 10% শুল্ক। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে কানাডা ও মেক্সিকো। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের পদক্ষেপ স্বল্পস্থায়ী হবে বলেই মনে করে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। রোববার এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, নতুন শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দামে সীমিত প্রভাব পড়বে। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। চড়া শুল্কের কারণে কানাডা থেকে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করবে তাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা খুব সামান্য, তাই এতে তেমন কোনো প্রভাব পড়বে না। তেলের ওপর থাকা শুল্কের সিংহভাগই বহন করতে হবে কানাডিয়ান উৎপাদকদের, ফলে দেশটি বিকল্প বাজার খুঁজে নেবে। আর যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে ওপেক, লাতিন আমেরিকা ও ইউরোপ থেকে আমদানি করবে। অন্যদিকে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানির উৎপাদন ও চাহিদা স্থিতিশীল থাকবে উল্লেখ করে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $78 ও 2026 সালে থাকবে $73। তবে শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকো, কানাডার সঙ্গে সোমবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা বাড়লেও ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতিতে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের সহায়তা না পাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে আছে ডলার সংকট, যদিও ঋণ প্রাপ্তিতে সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিনিয়োগ না হলে কর্মসংস্থান প্রভাব পড়ে সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কার কথা জানালেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। রমজানে জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার মাসে যৌক্তিক মূল্যে পণ্য যেন কিনতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ভোক্তারা তো সবসময় চায় যে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা, মানসম্মত জিনিসটা পাওয়ার জন্য। দামটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগের মধ্যে ছিল ভোগ্যপণ্য আমদানি সহজ করা। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে এসব পণ্যের ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমাদের যে গুডস ট্রেডের জন্য যে ফান্ডিংটা দরকার পড়তো ডলারে, নেট শর্টফল যেটা ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা প্রয়োজন পড়ছে কম। বছরের শেষ নাগাদ একটা সময় চলার পরে এটা আমাদের এখন যে ডলারের যে একটা চাপ ছিল, চাপটা কমে আসবে। বাজারে পছন্দ মতো পণ্য কিনতে পকেটে থাকা চাই চাহিদা অনুযায়ী অর্থ। তার জন্য দরকার নতুন কাজের সুযোগ, কিন্তু বিনিয়োগে ভাটা পড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না।
বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে কমেছে 32%, আর মধ্যবর্তী কাঁচামাল প্রায় 7.5% ও জ্বালানি আমদানির ঋণপত্র খোলা কমেছে 8%। বিনিয়োগ আগ্রহ না থাকার পেছনে ব্যাংকের সহায়তা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকার না চায়, যদি ব্যাংকে যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? আমরা এখন যে সামান্য আপনি ইম্পোর্ট দেখছেন, সেটা হলো যে আগের যে পুরনো মেশিন আমাদের চলতে পারতেছে না, কোয়ালিটি আসতেছে না, প্রোডাকশন কমে গেছে, সেগুলোকে আমরা চেঞ্জ করে করে আসলে এখন যে যতটুকু ইম্পোর্ট হচ্ছে সেগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকও মনে করে বর্তমান পরিস্থিতিতে আশানুরূপ বিনিয়োগ না হলেও উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি অব্যাহত আছে। বর্তমান সময়ে এই একটু স্লো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা, সেজন্য মূলধনী যন্ত্রপাতির যে ইম্পোর্টটা সেটা একটু স্লো দেখাচ্ছে। সাপ্লাই সাইড থেকে কিন্তু বেসিক্যালি কোনো বাধা নাই। সংকট উত্তরণে সরকারকে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি ব্যাংকগুলোতে ঋণপত্র নিষ্পত্তি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অর্থ পাচার হতে দেওয়া যাবে না এবং একই সঙ্গে বিভিন্ন রকমের যে রেগুলেটরি যে সমস্ত ইন্টারভেনশনগুলো রয়েছে এবং ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না এই জায়গাগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে। সুতরাং সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। নতুন বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার কমলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উৎপাদন ধরে রাখতে শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার বেড়েছে 9.5% ও নিষ্পত্তি হয়েছে 11%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুরে ভূমি সেবা নিয়ে ভোগান্তিতে নাগরিকরা। তাদের অভিযোগ, জমির খাজনা নামজারি ও খারিজের জন্য পদে পদে হয়রানি হতে হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তবে সংশ্লিষ্ট দফতরের দাবি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রংপুরের হাজিরহাট মেট্রো থানার উত্তম মৌজার 1.17 একর জমির খাজনা পরিশোধের জন্য অনলাইনে আবেদন করেন স্থানীয় আবু জাফর। কিন্তু বকেয়া 11,33,000 টাকা দেখালে সমস্যা সমাধানে উত্তম অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের শরণাপন্ন হলেও কোনো ফল পাননি। পরে সহকারী কমিশনার বরাবর খাজনা সংশোধনের আবেদন করলে তদন্তে বেরিয়ে আসে 11,33,000 টাকার স্থলে খাজনার পরিমাণ মাত্র 1,32,000 টাকা। 1,32,000 টাকা আমার বকেয়া আছে, কিন্তু উনি আমাকে ধরে দিছিল হইল 11,55,000 টাকার মতো আর কি। 11 লাখ টাকা আপনার 1 কোটিও আসতে পারে। আমি তো তাদের কাছে উৎকোচ চাই না, এই অভিযোগ অনেক আগেই সমাধান হয়ে গেছে। মানে এটা তো চাইলে আপনিও পারতেন এখান থেকে। না, আমি পারতাম না, এটা আমি ডকুমেন্টের বাইরে করতে পারি না। এবার নাগরিক সেবার খবর জানতে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসে সময় সংবাদ টিম। সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আব্দুল খালেক, রহিম ও হাশেম মিয়া সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, টাকা আর দালাল ছাড়া খাজনা নামজারি এমনকি খারিজ সহ কোনো সেবাই পাওয়া যায় না। এমন চিত্র শুধু জেলায় নয়, পুরো রংপুর বিভাগের অধিকাংশ ভূমি অফিসের। কয়েকটা কাগজ তুলতে গেছিলাম আমি, টাকা ছাড়া মনে করেন যে কোনো কাগজ তুলতে পারিনি। গরিব মানুষ, মুই কাম করি ভাত খাম, 7,000 টাকা দিয়েছি করে নেই। আর কয় কি সম্পূর্ণটা খাজনা দাও, সম্পূর্ণটা দিবে গেলে মনে করে 10,000 টাকা লাগে। আমার অল্প জমি আছে, অল্প জমি 1,000 টাকা হচ্ছে। অভিযোগের বিষয়ে হরিদেবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার দাবি, আগের তুলনায় দালালের দৌরাত্ম্য কমেছে। তবে কথার এক পর্যায়ে সংবাদ প্রচার না করার জন্য টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন ওই কর্মকর্তার সহকারী। আমি চেষ্টা করছি দালাল মুক্ত করবার জন্য, আমি চেষ্টা করছি। না, ওইরকম তো কিছুটা থাকে যে বাইরে তো কিছু লোকজন কাজ করেই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহিতা না থাকায় দুর্নীতি কমানো সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট দপ্তরের দাবি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই নেওয়া হয় যথাযথ ব্যবস্থা। একটা জবাবদিহিতামূলক যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি যারা এই ধরনের অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির সাথে যুক্ত, তাদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এইরকম কোনো লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসে বা দৃশ্যমান কোনো অভিযোগ আসে, আমরা সঙ্গে সঙ্গে এগুলো আমরা ব্যবস্থা নিই, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করি। রংপুর বিভাগে ভূমি অফিসের সংখ্যা 494টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে, হাসিনা সরকারের কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন কৃষকদের গলার কাটা। রংপুরে অধিকাংশই বিকল, ঋণের জালে সর্বশান্ত কৃষক। কৃষি বিভাগের কাছে প্রতিকার চেয়েও মিলছে না সাড়া।
টানা 11 মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশনে। ব্যবসায়ীরা বলছেন প্রতি ট্রাকে 12 মেট্রিক টন পাথর আমদানি করলেও শুল্ক দিতে হচ্ছে 25 মেট্রিক টনের। লোকসানের কারণে ব্যবসা বন্ধ রেখেছে তারা। এদিকে সমস্যা সমাধানের উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ফাঁকা পড়ে আছে পাথর রাখার মাঠ, বন্ধ রয়েছে পাথর ভাঙার মেশিন, অথচ একসময় কর্মচাঞ্চল্য ছিল শুল্ক স্টেশনে। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগে প্রায় 11 মাস ধরে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা জানান, শুল্ক স্টেশনটি নতুন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি এখনও। এ অবস্থায় প্রতি ট্রাকে 12 মেট্রিক টনের বেশি পাথর আনা সম্ভব না হলেও কাস্টমস প্রতি ট্রাকে শুল্ক নির্ধারণ করে 25 মেট্রিক টনের। এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসান হচ্ছে তাদের। গত অর্থবর্ষ থেকে আমাদের 12 টনের জায়গায় 25 টন ডিউটি নির্ধারণ করে রংপুর কমিশনার। তারপরের থেকে স্থানীয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলছি। ভারতে 12 টন ছাড়া মাল দেবো না, আমাদের যোগাযোগও খারাপ, রাস্তা ভালো নয়। আমাদের 12 টন হলে আমরা ব্যবসাটা করতে পারবো। নভেম্বর মাসের দিকে আমরা এই কমিশনারের কাছে যে আবেদন জানানোর পরে উনি শুল্ক কিছুটা কমাবে চাইছে। তো যদি উনি এই শুল্কটা কমায় ট্যাক্সটা, তাহলে আমরা আবার পাথর আমদানি করে পারবো। এদিকে শুল্ক স্টেশনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার শ্রমিকরা। পাথরের ব্যবসাটা অনেকদিন ধরে বন্ধ থাকাতে আমাদের এখানকার মানুষের ভোগান্তি অনেক বেড়ে গেছে। অনেক মানুষ এখানে যারা শ্রম বিক্রি করে আসলে সংসার চালাতো, তারাও এখন মানবতার জীবনযাপন করতেছে। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা সেদিকে যাওয়া এবং রৌমারীতে এই স্থলবন্দর আবার পুনরায় চালু করে মানুষকে এই অনুন্নত একটা উপজেলাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করছি। 2018 সাল থেকে রৌমারী শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। সরকারি ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন রংপুরের কৃষকদের গলার কাটা। কেনার পর থেকেই অধিকাংশ মেশিন বিকল হয়ে পড়েছে। অন্যদিকে কোম্পানির ঋণের জালে সর্বশান্ত হচ্ছে কৃষক। অনেকের বিরুদ্ধে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। কৃষকদের অভিযোগ, প্রতিকার পেতে কৃষি বিভাগের কাছে সাহায্য চাইলেও কোনো ফল মেলেনি। যদিও কৃষি বিভাগের দাবি, হারভেস্টার মেশিন বুঝিয়ে দেওয়ার পর তাদের আর কোনো দায়িত্ব নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ধান কাটা ও মারাই সহজ করার জন্য আওয়ামী লীগ সরকার কৃষি বিভাগের মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প হাতে নেয়। 50% ভর্তুকি ও 50% কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিক্রেতা কোম্পানির সঙ্গে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের চুক্তিতে কৃষকদের সরবরাহ করা হয় কম্বাইন্ড হারভেস্টার মেশিন। রংপুরে প্রকল্পের আওতায় কেনা হারভেস্টার মেশিন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। গঙ্গাচড় উপজেলার কৃষক কামরুজ্জামান 28 লাখ টাকায় AG 600 ও 23,50,000 টাকা মূল্যের FM ওয়ার্ল্ড মডেলের 2টি হারভেস্টার মেশিন ক্রয় করেন। তবে কেনার কিছুদিনের মধ্যেই মেশিনগুলো বিকল হয়ে পড়ে। আর যথাসময়ে কিস্তি পরিশোধ করতে না পারায় একটি হারভেস্টার মেশিন ফেরত নিয়ে যায় সংশ্লিষ্ট কোম্পানি। আরেকটির টাকা পরিশোধ করেছেন জমি জমা বিক্রি করে। ওরা বলতেছে যে এই গাড়ি দিয়ে কম করে 30-40 লক্ষ টাকা কামাই করা যাবে। এই প্রলোভন দেখা কেউ গাড়ি নেয় না, তখন আমাকে এই গাড়িটা দিছে। পরে দেখা গেছে যে এই গাড়ি তো চলেই না। আমাদের এই 2টা ফ্যামিলি প্রথমে নিছি, এই 2টা ফ্যামিলি একদমই নিঃস্ব হয়ে গেছে। 2টা মামলা দিছে, আর একটা নোটিশ আসছে 3টা নাকি মামলা দিবে। যে আশায় নিছিল তো নিঃস্ব হয়ে গেছে। গ্রামবাসী সবাই দেখতেছে যে গাড়ির পিছনে যা কি রকম নিঃস্বটা হয়ে গেছে। একই অবস্থা কৃষক একরামুল হকের। 2 দফায় ভর্তুকি সহ 14 লাখ টাকায় কিনেন AG 600 মডেলের হারভেস্টার মেশিন এবং ভর্তুকি সহ 20 লাখ টাকায় কিনেন AG 700 মডেলের আরেকটি কম্বাইন্ড হারভেস্টার। AG 600 মডেলের হারভেস্টারের টাকা পরিশোধ হলেও মেশিনটি এখন বিকল। আরেকটির কিস্তির 10 লাখ টাকা বকেয়া থাকায় সংশ্লিষ্ট কোম্পানি তা ফেরত নিয়ে বিক্রি করেছেন অন্যত্র। এতে পরিশোধ করা 10 লাখ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক। 2 লক্ষ টাকা দেনা, গাড়িও চলতেছে না, শুধু করতে পারতেছি না। কোম্পানি আবার আর একটা কোম্পানি আমার নামে মামলা দিছে। জমি বন্ধক রেখে গাড়ির টাকা জমা দেই, গাড়ি নিয়ে মাঠে যাই,
আল্লাহর রহমত দ্বিতীয় দিনে শুরু হয়েছে, প্রতিদিনে খারাপ হয়। এ বিষয়ে কৃষি বিভাগে লিখিত অভিযোগ দিয়েও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। এই অবস্থায় প্রকল্পের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। এই প্রকল্পের মধ্যে দিয়ে আসলে আমাদের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন অগ্রগতি সাধিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরং নতুন করে কৃষকরা একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। কৃষককে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর। আর কৃষি বিভাগের দায়সারা জবাব, হারভেস্টার মেশিন বুঝে দেওয়ার পর তাদের কোনো দায় নেই। যন্ত্রপাতি যদি সচল অচল হয় সেটা তো কৃষক এবং যে কোম্পানি রয়েছে সে তো সার্ভিসিং দিয়ে থাকবে, তাদের তো একটা মেয়াদ আছে সার্ভিসিং, সেই মেয়াদ অনুসারে তারা সার্ভিসিং পেয়ে থাকবে। এদিকে হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকির 3020 কোটি টাকা প্রকল্পে 9/6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশজুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ সহ ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে দিনাজপুরের সানশাইন আলু। এতে স্থানীয় চাষিদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। আশানুরূপ দাম পাওয়ায় খুশি দিনাজপুরের বীরগঞ্জের চাষিরা। এখানকার সানশাইন জাতের আলু বিদেশে রফতানির সুযোগ হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায় আলু পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। লাভজনক হওয়ায় অনেকেই এখন ঝুঁকছেন ফসলটি আবাদে। এই মাঠে কাজ করে আমার খুব ভালো হয়েছে। আমার গরিব মানুষ কাজ করে খাই, এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে এটা আমরা অনেক গর্ববোধ মনে করি। কোয়ালিটি মেনটেন করি, আমাদের মালের গেটআপ অনেক নাইস। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে রফতানিযোগ্য আলুর আবাদ সম্প্রসারণ করা হচ্ছে। প্রথমবারের মতো কাঁচা আলু যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সবকিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরো বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। প্রথম চালানে দিনাজপুর থেকে 100 মেট্রিক টন সানশাইন আলু মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে গাইবান্ধা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের অভিযোগ দেখা পাওয়া যায় না চিকিৎসকদের, চাহিদা অনুযায়ী পাওয়া যায় না ওষুধ। এমনকি অপরিচ্ছন্নতার কারণে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন হাসপাতালের ভেতরে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানালেও মিলছে না সমাধান। বিপ্লব ইসলামের রিপোর্ট। হাসপাতালের করিডোরে রোগীদের উপচে ভরা ভিড়। ওয়ার্ডগুলোতে শয্যা না পেয়ে অনেকের স্থান হয়েছে মেঝেতে। সরকারি স্বাস্থ্যসেবা পেতে প্রতিদিন গাইবান্ধা জেনারেল হাসপাতালে আসেন জেলার বিভিন্ন এলাকার রোগী। তবে এখানে এসে পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাদের অভিযোগ পাওয়া যায় না চিকিৎসকদের। বসে চিকিৎসা করতেছি, তারপরে ডাক্তার এখনো আসেনি। ডায়রিয়া রোগী, পাতলা পায়খানা রোগী, ওষুধ তো সব বাইরে থেকে কিনতে হয়, এখানে তো কোনো দিচ্ছে না। কাল আখের একটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার এই পর্যন্ত এখানে আসি নাই। কালকে আসলাম, কালকে এসে 2 বার ফেরত গেলাম, কখন সে বসে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে সম্প্রতি আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 250 শয্যার জেনারেল হাসপাতাল চলছে আগের 50 শয্যার অর্ধেক জনবল দিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মিলছে না সমাধান। 50 শয্যার হাসপাতালের অর্ধেক পরিমাণ জনবল দিয়ে কিভাবে একটা 250 শয্যার হাসপাতাল ভালোভাবে সার্ভিস দিতে পারে, এটি আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের সেবাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই এতটা ঘাটতি নিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেবা গ্রহণকারীরা সবাই সন্তুষ্ট হবেন না। কর্তৃপক্ষের তথ্যমতে গাইবান্ধা জেনারেল হাসপাতালের 2 বিভাগে দৈনিক গড়ে প্রায় 1200 মানুষ স্বাস্থ্যসেবা নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। খুলনায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়
3টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার সকালে ডুমুরিয়া উপজেলার খনিয়া এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা জাহান ব্রিক্সের চুল্লি ভেঙে দেওয়া হয়। এছাড়া গুঁড়িয়ে দেওয়া হয় ইটের তৈরি অন্যান্য স্থাপনাও। এর আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আরও 2টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। ভালোবাসা দিবস ও বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুল বাগানগুলোয় বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিকরা। পরিচর্যার পাশাপাশি বাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে, যা দৃষ্টিনন্দন হয়ে উঠছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানও। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। চলতি মাসে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপনে ফুলের ব্যাপক চাহিদা থাকে। এজন্য ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুল বাগানগুলো বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিক ও শ্রমিকরা। সদরের নারগুন ও বেগুনবাড়িতে গড়ে ওঠা বাগানের গাছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ ফুটেছে। হাজার হাজার কলিতে ছেয়ে গেছে ফুল বাগান। পাশাপাশি সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, কসমস সহ নানা জাতের ফুল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দর্শনার্থীদের মুগ্ধ করতে বাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে। দিবসগুলোতে ফুলের বাড়তি চাহিদা থাকায় বাগান পরিচর্যায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। ফুল কিনতে দূর দূরান্ত থেকে এখন থেকেই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যবসায়ীরা। 14 ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের এরা উৎপাদন করতেছে, অনেক পরিচর্যা নিচ্ছে সুন্দরভাবে, সার বীজ দিয়ে ভালো করে রাখতেছে। পাইকাররা শহর থেকে আসতেছে, ফুল এখনো ফুলফিল হয়নি, তা ভালো দামে অবশ্য পাবো। আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি একটা বাজার আছে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি পর্যন্ত এটার জন্য আমরা সামনে প্রক্রিয়াধীনভাবে কাজ করতেছি বাগানে। স্বাচ্ছন্দ্যে ফুলের ব্যবসা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের সহযোগিতা আইন রক্ষা করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু আমাদের আইনগত এখতিয়ার আছে, এখতিয়ারের মধ্যে থেকে আমরা কাজ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা জেলার ছোট বড় 8টি ফুল বাগানে গড়ে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন। ফুল বিক্রি করে একটি দিবসেই প্রায় 15 লাখ টাকা আয় করার আশা বাগান মালিকদের। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকছেন জুম্মান সাদিক জাভলিন। ধন্যবাদ তন্নি। ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন, বেড়েছে নানা রোগবালাই। বিস্তারিত জানাতে সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। এ সময় নীলফামারীর আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রা নীলফামারীতে এ সময় রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে নীলফামারীতে ঘন কুয়াশার কারণে এখানকার জনপদ সবসময় কুয়াশায় আচ্ছন্ন ছিল। গভীর রাত থেকে শুরু করে সকাল 8টা-10টা পর্যন্ত ঘন কুয়াশায় আবৃত থাকতো নীলফামারী জনপদ। আজকের এই মুহূর্তে কিছুটা কুয়াশার পরিমাণ কম হলেও শীত আছে, কিছুটা ঝিরঝিরি বাতাস। এই শীতের কারণে নীলফামারীর যে সমস্ত নিম্ন আয়ের মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষি শ্রমিক, তারা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। এখন এই যে ঘন কুয়াশা, গত 8-10 দিন ধরে ঘন কুয়াশার কারণে বিশেষ করে কৃষিতে সামান্য হলেও ক্ষতি হয়েছে। কারণ এখন আলু এবং সরিষা ওঠার সময়, সরিষা কর্তন করে ঘরে তুললেও এই ঘন কুয়াশার কারণে বা রোদের অভাবে সেগুলোকে মাড়াই করতে পারছে না। তাছাড়া রোদের কারণে এই সময় আলু ওঠার ধুম পড়ে যায়, সেটিও রোদের কারণে কৃষকেরা জমি থেকে আলু তুলতে দেরি হচ্ছে। তো কৃষিতে কিন্তু এই সমস্যা থাকলেও শ্রমজীবী যারা মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারাও কিন্তু চরম সংকটে পড়েছে। কারণ আপনারা দেখছেন যে এখানে সকালে
এই জায়গাটায় যে পরিমাণ মানুষের সমাগম থাকে এখন কিন্তু নেই। যারা এখানে অটো রিক্সা চালক বা রিক্সা চালক যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে তারা বলছে যে আমরা সকালে অনেকেই শ্রমজীবী মানুষ যারা রিক্সা এবং ভ্যান চালায় তারা সকাল সকাল বেরোয়, কারণ এই সময়টুকু যারা কৃষি শ্রমিক বা যারা শিল্প শ্রমিক তারা কর্মস্থলে যায়, যার ফলে ভাড়াটা তাদের বেশি থাকে। কিন্তু এই শীতের কারণে সকালে যে ভাড়াটা যে এত মানুষ শীতের কারণে বাড়ির থেকে কম বেরোয় যে তারা সেই সকালের ভাড়াটা থেকে বঞ্চিত হয়। ফলে শ্রমজীবী এবং শিল্প শ্রমিক যারা শ্রমজীবী মানুষ তারা আর্থিকভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া আপনারা এইখানে শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তারে ডাক্তাররাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। নীলফামারীর শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। রাজশাহীর পবায় হাট বাজার টেন্ডারের শিডিউল জমা দেওয়ার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছিনিয়ে নেওয়া হয় টেন্ডার বক্সে জমা পড়া শিডিউল। আহত হন মহানগর যুবদল নেতা শফিকুর রহমান রণ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান, উপজেলার 12টি হাট বাজার ইজারা দিতে চলছিল শিডিউল জমাদান। সোমবার দুপুর 12:30টার দিকে উপজেলা পরিষদে আসে মুখোশ পরা একদল সন্ত্রাসী। টেন্ডার বাক্স ভেঙে তারা ছিনিয়ে নেয় জমা পড়া শিডিউল। সন্ত্রাসীদের ঝুড়িকাঘাতে আহত হন মহানগর যুবদল নেতা শফিকুর রহমান রণ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। সোমবার দুপুরে দুদকের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময়ে হাসপাতালে রোগীদের সেবা প্রদানে হয়রানি, যথাসময়ে খাবার সরবরাহ না করা, হাসপাতাল প্রাঙ্গণ অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা, 236 জন আউটসোর্সিং কর্মীর স্থলে 383 জন কর্মীর কাজ করা সহ বিভিন্ন যন্ত্রপাতি অকেজো থাকার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে তাৎক্ষণিক 6 জন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে মাদক পাচার রোধে সীমান্তে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। শুল্ক ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলে আগামী 30 দিনের জন্য ছাড় দিয়েছেন অটোয়াকেও। মেক্সিকো, কানাডা ও চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ইস্যু প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গেল শনিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিশ্বজুড়েই দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হুঁশিয়ারি দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমও। তবে শুল্ক আরোপের এই ইস্যুতে এবার কিছুটা সুর নরম করলেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 25% শুল্ক আরোপের ইস্যুতে আলাপ করেন ক্লদিয়া শেনবাউম। এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি হওয়ার পর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। চুক্তির আওতায় মেক্সিকো 10,000 সেনা সদস্য মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলে জানান ক্লদিয়া। অবশেষে তিনি বাণিজ্যিক ঘাটতির উপর জোর দিয়েছিলেন। ট্রাম্প বলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করছে। আমি তাকে বুঝিয়েছি যে আমরা বাণিজ্যিক অংশীদার। দুই দেশ মিলে চীন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের বিরুদ্ধে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। অপরদিকে মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
এছাড়া এই শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার ওপর আগামী 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন তিনি। বিনিময়ে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার বন্ধ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথাও জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে গোপনে বৈঠক করছে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা। এ নিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায় তারা গোপন বৈঠকের বিষয়ে জানতে পেরেছে। এপির পাওয়া গোপন বৈঠকের রেকর্ডিংয়ের ডব্লিউএইচওর প্রধান সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। ক্ষমতার চাবিকাঠি হাতে নিয়েই নতুন নতুন নির্বাহী আদেশের জোয়ারে যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই এক নির্বাহী আদেশের পর নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বিশ্বে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধের পাশাপাশি আগামী বছরের শুরুতেই জাতিসংঘের এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার সিদ্ধান্ত নেন তিনি। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিচলিত সংস্থাটি, কারণ যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় দাতা দেশ। একই সঙ্গে 2024-25 বাজেটে প্রায় $100 কোটি দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপরেই অন্যান্য সদস্য দেশগুলোর কাছে ধর্ণা দেয়া শুরু করে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা। এ নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। বৈঠকে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ডব্লিউএইচওর প্রধান। কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের অর্থায়নের অভাব বিশেষ করে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং সুদানের মতো স্থানগুলোর কার্যক্রমে প্রভাব পড়বে। একই সঙ্গে এইচআইভি, পোলিও এবং হেপাটাইটিসের মতো রোগ নির্মূলের জন্য দীর্ঘমেয়াদী মার্কিন অর্থ। ব্রাজিলের মানাউসে আদিবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হলো সিনেমা হল। সরকারি অর্থায়নে ইনহাবি নামের সম্প্রদায়ের জন্য এই হল নির্মাণ করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। প্রথমবারের মতো বড় পর্দায় সিনেমা দেখতে পেরে উচ্ছ্বসিত সিনহাবি সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে টিকিট কেটে হলে ভিড় করতে শুরু করেছেন তারা। আমাজনের গভীর অরণ্যে নদীর তীরে ছোট্ট একটি গ্রাম ইনহাবি, যেখানে নিজেদের ইতিহাস ঐতিহ্য কেবল মুখে মুখে শুনে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। তবে এবার প্রথমবারের মতো সেই গল্পগুলো ফুটে উঠেছে বিশাল পর্দায়। ব্রাজিলের মানাউসে এই গ্রামেই চালু হয়েছে প্রথম সিনেমা হল, যেখানে নিজেদের ইতিহাস তুলে ধরার সুযোগ পাচ্ছেন তারা। এটি অসাধারণ, কারণ আমরা পর্দায় নিজেদের দেখতে পাচ্ছি। নিজেদের গল্প বলতে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সিনে আলদেয়া বা কমিউনিটি সিনেমা। মানাউস পৌরসভা, ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি। উদ্বোধনী দিনে আদিবাসীদের নিয়ে নির্মিত 8টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা পরিচালনা করেছেন প্রকল্পের সমন্বয়ক থাইস কোকামা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের নিজস্ব সিনেমা। এখানে আমাদের আদিবাসী অভিনেতারা অভিনয় করছে, কন্টেন্ট তৈরি করছে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিল্পের সঙ্গে যুক্ত করার কাজ করছি, যাতে তারা আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রাখতে পারে। সিনেমা হল চালু হওয়ায় উচ্ছ্বসিত এখানকার বাসিন্দারা। টিকিট হাতে ভিড় করতে শুরু করেছেন তারা। রাতেও আকাশের নিচে শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে সিনেমা হলে যেন নিজেদের নতুনভাবে আবিষ্কার করলেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মন্ত্রণালয়ের চাপে ক্রিকেটারদের কিছু টাকা পরিশোধ করল দুর্বার রাজশাহী। তবে সোমবার প্রতিশ্রুত 25% অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি অধিকাংশ ক্রিকেটারকেই। পারিশ্রমিক ও বিমান ভাড়া না পেয়ে এখনও হোটেলে অবস্থান করছেন একাধিক বিদেশি খেলোয়াড়। পাকিস্তানে ফিরে যেতে পারেননি হেড কোচ ইজাজ আহমেদও। চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের বেলায় বিষয়টা আরও গুরুতর। ন্যূনতম শিষ্টাচারও বজায় রাখেননি তিনি। বিসিবির হুঁশিয়ারি কিংবা গণমাধ্যমের একের পর এক খবর আমলেই নেননি। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় তাকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফ্র্যাঞ্চাইজিটির বিতর্কিত মালিক আশ্বাস দেন সোমবার 25% অর্থ পরিশোধ করবেন ক্রিকেটারদের। কিন্তু কিসের কি? সরকার থেকে চাপের পর অর্থ দিলেও 3 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 25% পাননি অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বাকি অংশ পরিশোধের ব্যাপারে লিখিত আকারে দিলে সেই পেপারে সিগনেচার করে টাকা নিয়েছেন তারা।
বিদেশিদের আরও করুণ দশা। এক কানাকড়িও নাকি পাননি 3 বিদেশি ক্রিকেটার। নিরুপায় হয়ে এখনও হোটেলে অবস্থান করতে হচ্ছে ক্যারিবীয় মিগুয়েল কামিন্স আর আফগান আফতাব আলমকে। আরেক ক্যারিবীয় মার্ক দেয়াল জোগাড় যন্ত্র করে ফিরতে পারছেন, তবে দুর্বার রাজশাহী থেকে এদিনের লাঞ্চের টাকাটা পর্যন্ত দেয়া হয়নি তাকে। হেড কোচ ইজাজ আহমেদও ঢাকায়। ফ্র্যাঞ্চাইজিটির এমন কাণ্ডে হতবিহ্বল 92 বিশ্বকাপ জয়ী এই পাকিস্তানি কোচ, ক্রিকেটার ও টিম বয়সহ মোট 20 থেকে 22 জন এখনও হোটেলেই পড়ে আছেন। 6 বিদেশি খেলোয়াড়ের মধ্যে লঙ্কান লাহিরু সামারাকুন নাকি নিজ খরচেই ফিরেছেন দেশে। অনেক বিপত্তির পর ফ্র্যাঞ্চাইজি থেকে বিমান টিকিট পেয়ে ফিরে গেছেন পাকিস্তানি মোহাম্মদ হারিস আর জিম্বাবুইয়ান রায়ান বার্ল। একাধিকবার চেক বাউন্সের পর অবস্থা এমন দাঁড়ায় যে বিমানের ওই টিকিট আসল কিনা সেটা নিশ্চিত হতে খোঁজ খবরও নেন বার্ল। মন্ত্রণালয়ের আলটিমেটাম অনুযায়ী 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা রয়েছে। তবে এমন পরিস্থিতিতে এখনও যেন আস্থা রাখতে পারছেন না ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। বিসিবির সূত্রের খবর, চট্টগ্রামে 9-6 ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন। এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রার দিনক্ষণ। সব ঠিক থাকলে 13 ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত নাহিদরা, যেখানে 15 ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। তবে ভারত নয়, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল। শেষের পথে দীর্ঘ বিপিএল, বাকি কেবলই 2 ম্যাচ। তবে টুর্নামেন্ট শেষেই ফুরসত মিলছে না ক্রিকেটারদের, আলাদা করে বললে যাদের টিকিট মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ শুরু হওয়ার অপেক্ষায় মেগা এই টুর্নামেন্টের ব্যস্ততা। বিসিবি সূত্রের খবর, বিপিএল ফাইনালের আগেই আগামী 6 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প, যেখানে থাকবেন হেড কোচ সহ গোটা কোচিং স্টাফ। বিপিএল এর শেষ রাউন্ডের ম্যাচগুলো মাঠে বসেই দেখেছেন ফিল সিমন্স, বাকিরাও চলে আসবেন 2-1 দিনের মধ্যেই। যদিও পূর্বের পরিকল্পনা ছিল এই ক্যাম্পটি চট্টগ্রামে করার, তবে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার থেকে ক্যাম্প শুরু হলেও সবাই যে সেদিন যোগ দেবেন বিষয়টি মোটেও তেমন নয়। জানা গেছে প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। বিপিএল ফাইনালে ওঠা 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদেরও যোগ দেওয়ার কথা আরও 2 দিন বাদে। ফিল সিমন্সের অধীনে 5 দিনের অনুশীলন ক্যাম্প শেষে 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে দল চলে যাবে আমিরাতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে ব্যাটসম্যানদের রানের ধারাবাহিকতা ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাটিং ইউনিটে আমাদের যে ধারাবাহিকতাটা সেটা যেন ধারাবাহিকভাবে যেন ব্যাটসম্যানরা যেন রান করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কোন উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। তো এই জিনিসটা আমরা একটু ধরার চেষ্টা করতেছি এবং আমার মনে হয় ছেলেরা এই জিনিসটা ডেভেলপ করছে একটু, তো আরও আমি আশা করবো যে ভবিষ্যতে তারা আরও ডেভেলপ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতের বিপক্ষে। পরদিনই দল চলে যাবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কোচ ও নারী ফুটবলার ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে তদন্ত কমিটি। প্রায় 5 ঘন্টার বৈঠকে বাকি 11 ফুটবলারের সাক্ষাৎকার নেন ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। মাসুরা, কৃষ্ণা, মারিয়াদের আলাদাভাবে ডাকা হয় সভায়। এদিকে দেশের নারী ফুটবলের সংকটে নিজ উদ্যোগে ফুটবল ফেডারেশনে আসেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিকেএসপির শিক্ষার্থী ছাড়াও বিদ্রোহ করা বাকি ফুটবলারদের সঙ্গে দেখা করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রায় ঘন্টা 5 ম্যারাথন বৈঠক, দফায় দফায় ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎকার। ব্রিটিশ কোচ বনাম নারী ফুটবলার ইস্যু সমাধানে সন্ধ্যা থেকে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বাফুফের তদন্ত কমিটি। প্রথম দিনে 7 ফুটবলারের পর বাকি 11 জনের কাছ থেকে অভিযোগ শোনেন তদন্ত কমিটির সদস্যরা। রূপনা চাকমা, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার সহ বিদ্রোহ করা বাকি ফুটবলারদের পালাক্রমে ডাকা হয় তদন্ত কমিটির মিটিংয়ে। অভিযোগ আর ফুটবলারদের দাবি শুনে 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বিশেষ এই কমিটির। তবে তদন্তের মধ্যেই এবার মাথা চারা দিয়ে ওঠে বিভিন্ন সময়ে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ। যদিও এসব নিয়ে তদন্ত শেষের আগে কোনো মন্তব্য করেননি পর্যালোচনা কমিটির প্রধান ইমরুল হাসান। আমি আসলে একটু কথা বলে জানতে চাই যে আমার যারা আছে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওই হিসাবে আসা এবং
তখন তো আর শুধুমাত্র বিকেএসপির এদের সাথে কথা হয় না, আলটিমেটলি সবার সাথেই কথাটা বলা। তো ওই জিনিসগুলি জানার জন্যে যে কি বিষয়, এদের বর্তমান অবস্থা কি। এদিকে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় নিজ উদ্যোগে সংকট সমাধানে হাজির বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। নিজ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ফুটবলারদের অভিযোগ শুনতে সাক্ষাৎ করেন বিদ্রোহ করা অন্য ফুটবলারদের সঙ্গেও। গাইড করা এই করে এটা আমি দায়বদ্ধ। অভিভাবক হিসেবে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বিকেএসপির মহাপরিচালক। শৃঙ্খলা ধরে রেখে খেলার প্রতি মনোযোগী হতে তাগিদ দেন তিনি। আমি ওদের বিষয়গুলি জানলাম, সব শুনলাম যে কি কি বিষয় আছে এবং ওদেরকে যেভাবে গাইড করার আমি করে দিয়েছি। যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ডিসিপ্লিনটা হচ্ছে গিয়ে একদম ফরমোস্ট রিকোয়ারমেন্ট। এদিকে সিনিয়ররা অনুশীলন বয়কট করলেও জিম ও অনুশীলনে বেড়েছে ফুটবলারের সংখ্যা। 21 জন ফুটবলার অংশগ্রহণ করেন পিটার বাটলারের অধীনে অনুশীলনে। তাজদিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। সরস্বতী পূজা উপলক্ষে মানিকগঞ্জে হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। 2 কিলোমিটার এলাকা জুড়ে চমৎকার এই আয়োজন দেখতে জড়ো হন হাজারো দর্শক। পুরো এলাকা পরিণত হয় মিলন মেলায়। প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগের পাশাপাশি ও মেলায় কেনাকাটা করতে পেরে খুশি দর্শকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারাবাহিকতার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ার 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মানুষের ভিড়। আসেন নারী, শিশু সহ সব বয়সের মানুষ। জেলা ও জেলার বাইরে থেকে ঘোড়া নিয়ে হাজির ঘোড়সওয়াররা। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন দর্শক। বালিয়াখোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বেচারকান্দা পর্যন্ত দুপাশে দাঁড়িয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী মানুষ। চমৎকার আয়োজনে মুগ্ধ দর্শকরা। ভালোই লাগতেছে, আমার ছেলে আইছে, স্বামী আইছে। আগে খুব ভালো লাগছে, এখনো ভালো লাগছে। আমাদের দেশের জন্য এটা প্রিয় ঘোড়া দেবাড্ডা নিয়ে আসছি ঘোড়া দেখতে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা ঐতিহ্যবাহী একটা রেস। আজকে প্রথম দেখতে আসছি, আমার বাচ্চাকে নিয়ে আর হাজবেন্ড নিয়ে আসছি, দেখে অনেক ভালো লাগতেছে। আর অনেক মানুষজন ঘোড়দৌড়টাকে আমাদের সংস্কৃতি বাঁচায় রাখার জন্য এই ঘোড়াদৌড়ের যে আয়োজন করছে আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে, সবাই আমরা আনন্দ ভোগ করতেছি। সরস্বতী পূজা উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি সাজানো হয়েছে গ্রামীণ মেলা। এখানে ঘোড়া দাবার হয়, ভীষণ সুন্দর আর খুবই ভালো লাগছে এখানে এসে। মেলা আয়োজন ভালোই হচ্ছে, আমাদের কোনো নাই, ডিস্টার্ব নেই। মেলা দেখতেছি ঘুরে ঘুরে, মেলা অনেক সুন্দর, ভালো লাগছে। একসঙ্গে এত দর্শকের মাঝে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেজন্য সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা ঐতিহ্যবাহী একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা, এটা প্রতি বছরে এখানে হয়। আমাদের থানা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও 200 বছরের গ্রামীণ মেলাকে ধরে রাখার জন্যই আয়োজকদের এমন আয়োজন। প্রতি বছরের মতন আমরা এটা করে থাকি, ভবিষ্যতেও আমরা এই মেলা অব্যাহত রাখবো। বালিয়াখোড়া মিতালি সংঘ ও গ্রামবাসীর সহযোগিতায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও আশপাশের জেলা থেকে অর্ধ শতাধিক ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল জেলার ভাদ্রার গ্রামের শরীফ মিয়া ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকা গ্রামের মোহাম্মদ আকাশ মিয়ার ঘোড়া। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা। তিতুমির শিক্ষার্থীদের প্রতিশ্রুতি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। ট্রেন চলাচল শুরু। এবার হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী প্রকাশ্যে লন্ডনে আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য দিতে দেখা গেছে। বিতরণ করেন লিফলেটও। এবং শুল্ক হার কমানোয় এবার খেজুর আমদানিতে রেকর্ড। নামতে শুরু করেছে দাম। সপ্তাহ ব্যবধানে 5 কেজির প্যাকেটে কমলো 200 থেকে 1000 টাকা পর্যন্ত। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।